আজকে আমরা যে লেকচারটা পড়ব, এই লেকচারের সেকশন 60 থেকে শুরু করে আমরা মোটামুটি বেশ কিছু ধারা দেখব। তো এই ধারাগুলো মূলত বার কাউন্সিল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো মূলত প্রথমে আমরা যে সেকশনটা পড়ব সেটা হচ্ছে প্রপার্টি লায়াবল টু অ্যাটাচমেন্ট অ্যান্ড সেল ইন এক্সিকিউশন অফ ডিক্রি। এটার মানে হচ্ছে ডিক্রি জারিতে যদি কোনো একটা সম্পত্তি ক্রোকের জন্য কোর্ট আদেশ দেয় বা নিলামের জন্য যদি আদেশ দেয়, তো কোন কোন সম্পত্তিগুলো মূলত ক্রোক করা যাবে অথবা নিলামে করে সেটা বিক্রয় করা যাবে। তার মানে হচ্ছে নিলামে বিক্রয়যোগ্য সম্পত্তিগুলো আসলে কোনগুলো। তো সেখানে বিশাল একটা তালিকা দেখবেন আপনারা এই লেকচারে, এই সেকশনে। তো এখানে মূলত পরীক্ষার জন্য আমাদের বেসিক কিছু পয়েন্ট মনে রাখতে হবে। যেমন বলা হচ্ছে ক্রোক বা বিক্রয়যোগ্য সম্পত্তি হচ্ছে ভূমি, বাড়ি বা অন্যান্য ভবন, পণ্য, অর্থ, ব্যাংক নোট, চেক, বিনিময় বিল, হুন্ডি, প্রমিসরি নোট, সরকারি সিকিউরিটি, বন্ড বা অর্থের সাথে অন্যান্য বিষয় যেটা সিকিউরিটির সাথে সম্পর্কিত, অথবা ঋণ যেটা নাকি কোনো প্রতিষ্ঠানের শেয়ার। মূলত এই জিনিসগুলো আসলে বিক্রয় বা ক্রয় করা যায়। গভর্নমেন্ট যদি মনে করে কোনো একটা অর্ডারের মাধ্যমে বা আদেশের মাধ্যমে এগুলো ক্রয় করা প্রয়োজন, তখন কোর্টের আদেশের মাধ্যমে সেগুলো ক্রয় করা যাবে। তো পরীক্ষায় অনেক সময় আসে যে নিম্নবর্ণিত কোন জিনিসটি ক্রয়যোগ্য, তখন সেক্ষেত্রে আপনাদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে। এরপরের পার্টে আমরা যেটা দেখবো যে কোন কোন সম্পত্তিগুলো আসলে ক্রয় করা যায় না। দ্যাট মিনস দ্য ফলোইং পার্টিকুলার শ্যাল নট বি লায়াবল টু সাচ অ্যাটাচমেন্ট অর সেল। কোনগুলো আসলে সাধারণত ক্রয় করা যাবে না, সেখানে একটা তালিকা দেওয়া আছে বিশাল। সেখান থেকে মূলত পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যিনি দেনাদার, যার বিরুদ্ধে আসলে রায়টা হয়েছে, ডিক্রিটা হয়েছে, যাকে আমরা বলবো জাজমেন্ট ডেটর, তার যে স্ত্রী ওয়াইফ বা সন্তানের যে পোশাক পরিচ্ছদ বা পরিধেয় যে বস্ত্র, রান্নার, তাদের বাসায় যে রান্নার বাসন কোসন, বিছানা বা শয়ন সামগ্রী, ব্যক্তিগত যে অলংকার তারা ব্যবহার করেন, এই বিষয়গুলো আসলে কোনোভাবেই ক্রয় করা যাবে না। দেনাদার যদি একজন কৃষক হয়ে থাকে, সেই কৃষকের পণ্য উৎপাদন করার জন্য যে কারিগরি উপকরণ, গবাদি পশু বা শস্য, সহজ কথা হচ্ছে জীবিকা নির্বাহের জন্য তার যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেগুলো কোনোভাবেই ক্রয় করা যাবে না। এছাড়াও কৃষকের বসতভিটা, এছাড়াও তার দখলকৃত অন্যান্য যে সম্পত্তি, যেটা আসলে এই বসতভিটা যদি ক্রয় করা হয় সে বাড়ি থেকে এই বের হয়ে যাওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না, এই জাতীয় কোনো কিছু আসলে আলটিমেটলি ক্রয় করা যায় না। বলা হচ্ছে হাউজেস অ্যান্ড আদার বিলঙ্গিংস টু অ্যান এগ্রিকালচারাল অ্যান্ড অকুপাইড বাই হিম। ডিতে যদি দেখি হিসাবের, সে যে হিসাব নিকাশ গুলো করে, বাজার টাজার করে, অথবা ব্যবসায়িক যে হিসাব নিকাশের যে বই বা খাতাগুলো থাকবে সেগুলো ক্রয় করা যাবে না। এছাড়াও যারা সরকারি পেনশন পায়, দেনাদার যদি সরকারি পেনশনভোগী কোনো ব্যক্তি হয়ে থাকে, সে পেনশনকৃত যে ভাতাটা পায় এটাও সাধারণত ক্রয় করা যায় না। এছাড়াও শ্রমিক বা গৃহকর্মীদের যদি কোনো মজুরি দিতে হয়, সাপোজ ধরেন আপনার বাড়িতে কয়েকজন দিনমজুর প্রতিদিন শ্রমিক কাজ করেন, সেই ক্ষেত্রে তাদের যে মজুরি আপনি দেন, অথবা আপনার বাসা বাড়িতে যারা গৃহকর্মী হিসেবে থাকে, এই তাদের যে স্যালারি, এটাও সাধারণত প্রয়োগ করা যায় না। তো মূলত এটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর এছাড়াও নিচে কয়েকটি আছে, সেগুলো একটু পড়ে নেবেন। যদি 100 টাকা পর্যন্ত যদি কোনো বেতন হয়, প্রথম 100 টাকা পর্যন্ত সেটা প্রয়োগ করা যায় না। তারপরে আমাদের যে সেনা আইন আছে 1961 সালের, নৌবাহিনী অধ্যাদেশ আছে, বিমান বাহিনীর ব্যক্তিদের বেতন ও ভাতা, সেগুলো প্রয়োগ করা যায় না। ভবিষ্যৎ তহবিল আইনের অধীনে যদি কোনো তহবিল হয় সেটাও প্রয়োগ করা যাবে না। কোনো প্রজাতন্ত্রের কোনো কর্মচারীর যে বেতন সেটাও প্রয়োগ করা যায় না। উত্তরাধিকারী সম্পত্তি লাভের প্রত্যাশা বা কোনো অনিশ্চয়তার অধিকার বা স্বার্থ যদি থাকে, তার মানে অনিশ্চিত, এখনো তারা পায় নাই, ভবিষ্যতে পাবে, এই জাতীয় কোনো বিষয়ও প্রয়োগ করা যাবে না।
মূলত এই বিষয়গুলোই পরীক্ষায় মোটামুটি আসে। সেটা একটু তালিকাটা দেখে নিলেই মোটামুটি কনসেপ্টটা এর মধ্যেই কমন পড়ে যাবে। এরপরে যে সেকশনটা আমরা দেখব সেকশন 74। 74 সেকশনে বলা হচ্ছে ডিক্রি জারিতে কেউ যদি বাধা দেয়। আপনারা জানেন সিভিল মামলায় যখন ডিক্রি জারি হয়, এই ডিক্রি জারি হওয়া মানে হচ্ছে আল্টিমেটলি কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা হওয়া। তো আপনি ডিক্রিটা কার্যকর করার জন্য আদালতের নির্দেশ মোতাবেক সেই জমিটা উদ্ধার করতে গেলেন। কেউ যদি সেই ক্ষেত্রে জমিটা উদ্ধার করতে আপনাকে বাধা দেয়, সেই ক্ষেত্রে আসলে কনসিকুয়েন্স বা ফলাফলটা কি দাঁড়াবে? প্রথম কথা হচ্ছে ডিক্রি জারি করার জন্য আপনাকে ডিক্রি জারিকারক যে আদালত, সে আদালতে আপনাকে একটা অ্যাপ্লিকেশন বা আবেদন দিতে হবে। যদি কেউ যদি সেই আবেদনের প্রেক্ষিতে ডিক্রিটা কার্যকর করার জন্য কোর্টের পক্ষ থেকে কোনো ব্যক্তি সেটাকে উদ্ধার করে দিতে আসে, সে যদি সেই কাজকর্ম করতে কোনো ব্যক্তি যদি বাধা দেয়, তৃতীয় কোনো পক্ষ বা মামলার সাথে সম্পৃক্ত অন্য কোনো পক্ষ, সেই ক্ষেত্রে ৩০ দিনের দেওয়ানি কারাগারে তাকে আটক রাখার নির্দেশ দিতে পারে আদালত। এছাড়াও আদেশ দিতে পারে যিনি ডিক্রি হোল্ডার যার পক্ষে রায় হয়েছে বা যিনি ওই জমিটার ক্রেতা, তাকে সম্পত্তি যেভাবেই হোক তাকে যেন বুঝিয়ে দেওয়া হয়। মে ফার্দার ডিরেক্ট দ্যাট দ্য ডিগ্রি হোল্ডার অর পারচেজার বি পুট ইনটু পজেশন অফ দ্য প্রপার্টি। সে যেন অবশ্যই সে প্রপার্টিটা যেন তাকে বুঝিয়ে দেওয়া হয়। এরপর আমরা দেখব সেকশন 75। সেখানে বলা হচ্ছে কমিশন নিয়োগের জন্য আবেদন। আসলে প্রথমে দিক চিন্তা করতে হবে কমিশন জিনিসটা আসলে কি। কমিশন হচ্ছে আদালত কর্তৃক প্রদত্ত একজন স্পেশালিস্ট, একজন ব্যক্তি যার কাজ হচ্ছে কোনো একটা বিষয়কে তদন্ত করে নিয়ে আসা। তার মানে আপনি কোনো একটা বিষয়ে আদালত যদি কনফিউজ থাকে, সাপোজ ধরেন বাটোয়ারা মামলা, আদালতের জাজ সাহেব সরাসরি আপনার বাড়িতে গিয়ে জমি জমা ভাগ বাটোয়ারা করে দিবে না। অথবা কোনো ব্যক্তির হিসাব নিকাশে গন্ডগোল মামলা করছেন, ফাইন্যান্স নিয়ে কারচুপি হয়েছে, সেই কারচুপি জাজ সাহেব ওখানে গিয়ে সরাসরি দেখবে না। তো তিনি কোনো একজন ব্যক্তিকে অ্যাসাইন করবেন। ওই ব্যক্তি একটা প্রতিবেদন দাখিল করবেন আদালতে যে আসলে অ্যাকচুয়াল সিনারিওটা ওখানে কি হয়েছিল, অথবা কোনো ব্যক্তিকে দায়িত্ব দিবেন ওই জিনিসটাকে কার্যকর করে দেওয়ার জন্য। এখানে বলা হচ্ছে দ্য কোর্ট মে ইস্যু এ কমিশন ইন দ্য ফলোয়িং 4 কেসেস। এই 4টা সার্কামস্টেন্সেসে মূলত আদালত কমিশন নিয়োগ করে থাকে। কমিশন মানে কি? কমিশন মানে হচ্ছে আদালত কর্তৃক নিয়োগকৃত কোনো একজন প্রতিনিধিকে পাওয়ার দিয়ে থাকে যে তুমি এই কাজটা কমপ্লিট করে আসবা। কোন 4টা ক্ষেত্র দেখেন, এ বি সি ডি। বাংলায় আমি বলে দিচ্ছি, কোনো ব্যক্তিকে পরীক্ষা করার জন্য। ক, তারপরেরটা হচ্ছে স্থানীয় তদন্ত পরিচালনা করার জন্য। একটু আগেই বললাম স্থানীয় তদন্ত মানে কি, স্থানীয়ভাবে ওই জমিটার কি সিনারিও সেটা বুঝে আসবে সে। হিসাব পরীক্ষা বা সমন্বয় করার জন্য, কোনো হিসাব নিকাশে কোনো কারচুপি হলে সেটা দেখবে। অথবা সম্পত্তি বিভাজন বা বাটোয়ারা করার জন্য। তার মানে কোনো একটা সম্পত্তি যদি ভাই বোনদের মধ্যে নিষ্পন্ন না হয়, কোনো একটা সম্পত্তি যদি অনিষ্পন্ন অবস্থায় থাকে, তাদের কে কোন অংশে ভাগ পাবে, সেই বিষয়টা নিয়েও আদালতে কমিশনার নিয়োগের জন্য আপনি আবেদন করতে পারেন। আদালত একজন কমিশনার নিয়োগ করে দিবে। তারপরে সেকশন আমরা পড়বো, দেখেন সেকশন 79। এখানে বলা হচ্ছে সোর্স বাই অর এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। পরীক্ষায় আসতে পারে সরকারের বিরুদ্ধে কি আপনি মামলা করতে পারবেন? হ্যাঁ, সরকারের বিরুদ্ধেও মামলা করা যায়। এখানে বলা হচ্ছে ইন এ সুট বাই অর এগেইনস্ট দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি টু বি নেমড অ্যাজ প্লেইন্টিভ অর ডিফেন্ডেন্ট অ্যাজ দ্য কেস মে বি শ্যাল বি বাংলাদেশ। খুব সিম্পল, এখানে বলা হচ্ছে যদি সরকারের পক্ষে, সাধারণত আমরা কি করি সিভিল মামলায় বাদী মামলা করলে আমরা বলি উনি হচ্ছেন বাদী, যার বিরুদ্ধে মামলাটা করি তাকে আমরা বলি বিবাদী। মনে রাখবেন সরকারের পক্ষে অথবা সরকারের বিরুদ্ধে যদি আপনি কোনো একটা মামলা করেন, সরকারের পক্ষে অথবা সরকারের বিরুদ্ধে যদি আপনি কোনো একটা মামলা করেন, সেক্ষেত্রে সেখানে লিখতে হবে বাংলাদেশ। এরপরে আমরা যে সেকশনটা পড়বো, সেই ক্ষেত্রে আমরা দেখি সেখানে বলা আছে নোটিশ।
খুব সিম্পল। নোটিশ মানে আমরা জানি যে নোটিশ আসলে বিষয়টা কি। নোটিশ মানে হচ্ছে কোনো একটা বিষয় বিজ্ঞপ্তি প্রদান করা। তার মানে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে আপনি যখন মামলা করতে যাবেন তখন অবশ্যই আপনাকে নোটিশ দিতে হবে। ওই নোটিশটা আসলে কেন দেওয়া হয়? অপর পক্ষকে তার বিরুদ্ধে যে মামলা করা হচ্ছে অথবা কোনো বিষয়ে মামলা করা হয়ে থাকলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত নোটিশ দিয়ে থাকি, রাইট? তো নোটিশটা যখন আমরা দেই, সেই নোটিশের ক্ষেত্রে আমরা জানি যে অপোনেন্ট পার্টিকে নোটিশ সাধারণত দেওয়ার ক্ষেত্রে একটা সময় গভর্নমেন্ট থেকে বেঁধে দেওয়া হয়। বার কাউন্সিল পরীক্ষায় আসছে, খেয়াল করে দেখেন, সরকারের পক্ষে নোটিশ প্রদান না করে কোনো ব্যক্তি যদি দেওয়ানি মামলা করে, সরকার বিবাদীকে লিখিত বর্ণনা দাখিল করার জন্য ন্যূনতম কতদিনের সময় মঞ্জুর করতে পারে? 3 মাস। তার মানে প্রথমে নোটিশ প্রদানের জন্য ন্যূনতম যে সময় ছিল সেটা ছিল 2 মাস। কিন্তু কোনো কারণে আপনি সরকারকে আগেই নোটিশ না দিয়ে সরাসরি যদি মামলা করে দেন, মামলা করে দিলে সেই ক্ষেত্রে সরকার এই ক্ষেত্রে 3 মাস সময় পাবে। সময়টা কিন্তু বেড়ে গেল। তার মানে নিয়ম হচ্ছে কোনো সরকার অথবা কোনো ব্যক্তিকে সাধারণত কোনো একটা মামলা করার ক্ষেত্রে লিখিত জবাব দাখিল করার জন্য 2 মাস সময় দেওয়া হয়ে থাকে। কিন্তু নোটিশ ব্যতি রেখে যদি আপনি মামলাটা করে দেন, সেই ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে সরকার এই ক্ষেত্রে 3 মাস সময় পাবে। কিসের জন্য এই সময়টা পাবে? আপনি যে মামলা করছেন সেটার প্রতি উত্তর বা জবাব দাখিল করার জন্য। এরপরে যে সেকশনটা আমরা দেখব সেটা হচ্ছে সেকশন 82। এই 82 সেকশনটা হচ্ছে কোনো একটা বিষয়ে ডিক্রি জারি করা, এক্সিকিউশন অফ ডিক্রি। একটু আগে আমরা পড়লাম যে কোনো ব্যক্তি ডিক্রি জারিতে যদি বাধা দেয় সেক্ষেত্রে সে পানিশেবল হবে অ্যাকর্ডিং টু কোড অফ সিভিল প্রসিডিউর। তো এখানে বলা হচ্ছে, where the decree is against the government or against the public officer, a time shall be specified in the decree. If the decree is not satisfied within the time so specified, the court shall report the case for the orders of the government. তার মানে এখানে বলা হচ্ছে, যদি কোনো ডিক্রি সরকারের বিরুদ্ধে বা কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হয়, তাহলে ডিক্রিতে একটি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে দিতে হবে আপনাকে। তার মানে কোর্ট যখন কোনো একটা ডিক্রিতে সরকারের বিরুদ্ধে আপনি মামলা করলেন, আপনি উইন করলেন, সেই ডিক্রিটা যদি কোর্ট পাস করে আদালত থেকে অর্ডারের মাধ্যমে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় তাকে বেঁধে দিতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে ডিক্রি বাস্তবায়ন যদি না করা হয়, আদালত এই বিষয়ে সরকারের আদেশের জন্য বিষয়টি প্রতিবেদন আকারে বা রিপোর্ট আকারে প্রেরণ করবে। তার মানে কোনো কারণে সরকার যদি এটা বাস্তবায়ন না করে, সেই প্রতিবেদনটা প্রেরণ করতে হবে কোর্টের কাছে। কেন আপনি সময় মতো সেটাকে কার্যকর করতে দিচ্ছেন না? সরকারি কোনো একটা জমি সরকার আপনার থেকে অ্যাকোয়ার করে নিয়ে গেছে। আপনি সরকারের বিরুদ্ধে মামলা করে আপনি প্রমাণ করলেন, না এটা আমার দাদা বা বাবার সম্পত্তি। তখন সেক্ষেত্রে আদালত সরকারকে একটা পাঠাবে ডিক্রি কার্যকর করার জন্য। একটা নির্দিষ্ট সময় বেঁধে দিবে। ওই সময়ের মধ্যে যদি সে বাস্তবায়ন না করে, সেকালে আদালত সরকারকে বলবে, আমি আদেশের জন্য আপনি একটা রিপোর্ট প্রেরণ করেন, আপনার যদি কোনো বক্তব্য থেকে থাকে। এই ধরনের ডিক্রির ক্ষেত্রে যদি উল্লিখিত প্রতিবেদনের তারিখ থেকে 3 মাসের মধ্যে সেটা বাস্তবায়িত যদি আপনি না করতে পারেন, সেই ক্ষেত্রে উক্ত সময়সীমা যখন পার হয়ে যাবে বা অতিক্রান্ত হয়ে যাবে, তখন আপনি সেই ডিক্রিটা কার্যকর করতে বা আদালত আদেশ জারি করতে পারবে। এখানে বলে দিছে স্পষ্ট, দেখেন, এক্সিকিউশন শ্যাল নট বি ইস্যুড, এক্সিকিউশন করা যাবে না on any such decree unless it remains unsatisfied for the period of 3 months computed, কখন থেকে এই গণনাটা শুরু হবে? From the date of such report, ওই রিপোর্টটা যেদিন থেকে পাস করবে সেই রিপোর্টের তারিখ হতে 3 মাস সময়। প্রতিবেদনের তারিখ থেকে, উল্লিখিত যে প্রতিবেদনটা থাকবে ওই প্রতিবেদনের তারিখ থেকে 3 মাসের মধ্যে সেটা যদি বাস্তবায়িত না হয়, সেক্ষেত্রে কিন্তু কোর্ট কিন্তু আর অপেক্ষা করবে না। তার মানে এখানে ডিক্রি কার্যকর করার জন্য সরকারকে কিছু নির্দেশনা দেওয়া আছে যে আল্টিমেটলি কত মাসের মধ্যে আপনার বিরুদ্ধে যদি কোনো একটা কেস হয়,
আপনিও যদি কোনো একটা মামলা করেন সেক্ষেত্রে একটু দিক নির্দেশনামূলক একটা সময়সীমার কথাই বলা আছে। পরীক্ষায় কিন্তু এই টাইম ফ্রেমের কথাই জিজ্ঞেস করা হবে। এরপরে বলা হচ্ছে সেকশন 88, খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন বার কাউন্সিল পরীক্ষার জন্য। হোয়ার ইন্টারপ্রিটার স্যুট মে বি ইনস্টিটিউটেড, এটার সাথে মিলিয়ে আপনারা অর্ডার 35 এবং অ্যাপিলেবল অর্ডারগুলো পড়বেন। এই ইন্টারপ্রিটার মামলাটা আসলে কি? খুব সিম্পল ভাষায় যদি বলি, এটা হচ্ছে একটা বিশেষ বা স্পেশাল কেস। কি ধরনের কেস এটা? এই স্পেশাল কেসে মূলত কোনো একজন ব্যক্তিকে তার সঠিক প্রাপ্য বা প্রাপ্য হিসাব বা জমি বুঝাই দেওয়া হয়। ধরেন আপনার একটা জমি আছে, এই জমিটার মধ্যে আমার কিছু সম্পত্তি আছে, কিন্তু আমি কোনোদিনও চাই না, কিন্তু আপনি চান যে এই জমিটা আসলে উনি বুঝে পাক। সেই ক্ষেত্রে আপনি আদালতে একটা ক্লেম করে আমার জমিটা সঠিক, অথবা আরেকজন ব্যক্তি এসে ক্লেম করলো, আমি ক্লেম করলাম না, আপনি চান যে আমি আপনার আমার জমিটা বুঝে পাই, কিন্তু ভুল একজন ব্যক্তি এসে আপনার কাছে চাইলো যে উনি, আমি এই জমির মালিক। আপনি চিন্তা করলেন না, মালিক তো আসলে অ্যাকচুয়ালি উনি। ১ম জন যিনি যিনি চানই নাই আমার কাছে তিনি আসলে মালিক। কিন্তু আরেকজন সেখানে চাচ্ছে আমার কাছে। তখন আপনি আদালতের মাধ্যমে সঠিক ব্যক্তিকে আপনার মধ্যে থাকা যে জমিটা আপনি মানে অবৈধ না, ভুলবশত কোনোভাবে দখলে আছেন, সেটা তাকে প্রাপ্য বুঝায় দেওয়ার জন্য সাধারণত এই কেসটা করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে দেখা গেছে অর্থের বিষয়টাও আসে, যেমন ২ বা ততোধিক ব্যক্তি একই ঋণ বা অর্থের পরিমাণ বা অন্য কোনো সম্পত্তি স্থাবর হইতে পারে বা অস্থাবর হইতে পারে, পরস্পর বিপরীতে দাবি করে। সে বলতেছে এটা আমার, আরেকজন বলতেছে না এটা আমার। কিন্তু দখলে আছে আপনার কাছে। কে আসলে প্রকৃত মালিক সেটা বের করার জন্যই এই মামলাটা করা হয়ে থাকে। যে ব্যক্তি সেই অর্থ প্রদান বা সম্পত্তি হস্তান্তর করতে প্রস্তুত থাকে, সে ব্যক্তি সমস্ত দাবিদারদের বিরুদ্ধে একটা ইন্টারপ্রিটার মামলা সাধারণত দায়ের করে থাকে। That means for the purpose of obtaining a decision as to the person to whom the payment delivered shall be made and of obtaining indemnity for himself. এতটুকু মনে রাখলে যথেষ্ট যে এটা একটা বিশেষ মামলা। এই মামলায় সাধারণত সঠিক ব্যক্তিকে সঠিক জিনিসটা পাওয়া পাইয়ে দেওয়ার জন্য সাধারণত এই ধরনের মামলা হয়ে থাকে। এরপরে যে সেকশনটা আমরা বলবো সেটা হচ্ছে সেকশন 89A, খুবই ইম্পর্টেন্ট বার কাউন্সিলের জন্য। 89A, 89B এই জায়গাগুলো আমাদের পড়তে হবে। এখানে বলা হচ্ছে মেডিয়েশন নিয়ে। সেকশন 89A, এটার টপিকস হচ্ছে মেডিয়েশন, সেটার বাংলা হচ্ছে মধ্যস্থতা করা। তো আমরা সবাই জানি কোনো একটা বিষয়ে যখন কারো কোনো প্রবলেম হয়, ডিসপিউট হয়, সাধারণত মেডিয়েটর হিসেবে মানুষজন এসে এটাকে মধ্যস্থতা করে দেয় বা সালিশ করে দেয়। কিন্তু বাস্তবে আসলে এই মেডিয়েশনের কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি মেডিয়েশন গুলো কমপ্লিট করতে পারবেন। এই মেডিয়েশন প্রসেসটাকে আসলে বলা হয়েছে ফ্লেক্সিবল, ইনফর্মাল বা নন বাইন্ডিং বা কনফিডেন্সিয়াল বা নন অ্যাডভার্সিয়াল অ্যান্ড কনসেনসুয়াল ডিসপিউট রেজুলেশন প্রসেস। মনে রাখবেন, প্রথম পয়েন্টটা খেয়াল করে দেখেন। ১ নম্বর এখানে বলা হচ্ছে অর্থ ঋণ আদালত 2003, এই যে আইনটার কথা বলা হচ্ছে, এর আওতায় যদি কোনো মামলা হয় সেক্ষেত্রে কোনো মেডিয়েশন হবে না, এক্সেপ্ট ব্যতীত, হ্যাঁ লেখা আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে হবে। আপনি কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করলেন, ২ নম্বর পয়েন্ট খেয়াল করে দেখেন, আইনজীবীরা পারস্পরিকভাবে সমঝোতার মাধ্যমে সংশ্লিষ্ট মক্কেলদের সাথে পরামর্শ করে সাধারণত কোনো একজন আইনজীবীকে এই মামলায় এই মামলার পক্ষ নয় এমন কোনো আইনজীবীকে নিযুক্ত করতে পারে। তিনি অবসরপ্রাপ্ত বিচারকও হইতে পারে বা জেলা জজও হইতে পারে বা জেলা জজ কর্তৃক প্রস্তুত কোনো প্যানেলের কোনো একজন মধ্যস্থকারীও হতে পারে। প্রত্যেকটা ঢাকা বারের জেলা জজ আদালতে একটা প্যানেল লয়ার থাকে, যারা কাজ হচ্ছে মিডিয়েশন করা। এখন সেটা এবার বাধ্যতামূলক করে দিছে। কারণ মিডিয়েশন প্রসেসের মাধ্যমে যখন কোনো একটা মামলা সামনের দিকে অগ্রসর হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে এই মামলাটা অনেক দূর যায় না। অল্পতেই পার্টিরা তাদের ভুল বুঝতে পারে এবং মামলার সামনের দিকে অগ্রসর হয় না।
এই ক্ষেত্রে মামলার জট অনেকটা কমে যায়। মানুষ অনেক ক্ষেত্রে দেখা গেছে ভুল বোঝাবুঝির কারণে মামলা করে থাকে। তো মিডিয়েশন প্রসেস বা মধ্যস্থতাকারীরা যদি সেটাকে মধ্যস্থতা করে দেয় বা জিনিসটাকে ভুল ভাঙিয়ে দেয়, সেক্ষেত্রে আর মামলাটা সামনের দিকে অগ্রসর হয় না। সেক্ষেত্রে মামলার জট অনেকাংশে কমে যায়। তো এটা আমাদের সিভিল কোর্টে মনে রাখবেন এই মিডিয়েশন প্রসেসটা করা বাধ্যতামূলক। আইনে কিন্তু স্পষ্ট বলে দিছে অ্যাকর্ডিং টু সেকশন, এখন আমরা যে সেকশনটা পড়তেছি সেকশন 18(9)(a) মোতাবেক আদালত পার্টিদেরকে অবশ্যই মধ্যস্থতা করার সুযোগ দিবেন। সেই প্রসেসটাই আমরা এখন দেখছি। তাহলে ২ নম্বর পয়েন্ট আমরা দেখলাম এই মধ্যস্থতা পক্ষ কে হতে পারে? অবসত্বর বিচারক হইতে পারে বা জেলা জজ কর্তৃক প্রস্তুত প্যানেলের কোনো একজন মধ্যস্থতাকারীও হতে পারে অথবা উপযুক্ত অন্য কোনো ব্যক্তিও হইতে পারে। কিন্তু মনে রাখবেন পরীক্ষায় আসে গণযোগ প্রজাতন্ত্রী বাংলাদেশের চাকরিরত কোনো ব্যক্তি সরকারি চাকরি করে এমন কোনো ব্যক্তি কিন্তু মধ্যস্থতা হিসেবে নিয়োগ করা যাবে না। তার মানে কোনো গভর্নমেন্টের যারা প্রজাতন্ত্রের সাথে যে কোনো যে জবই করুক না কেন, সে কখনো মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারবে না। ৩ নম্বর পয়েন্টে দেখেন খেয়াল করেন এখানে বলছে, যখন আদালত বা আইনগত সহায়তা কর্মকর্তা মধ্যস্থতা করবেন, তখন তারা এই মধ্যস্থতা কিভাবে করবেন সে অনুসরণীয় কি হবে পদ্ধতিটা, তখন সেক্ষেত্রে তারা মূলত সেটা সেটেল করে নেবেন, ঠিক করে নেবেন। সাধারণত মধ্যস্থতার জন্য কোনো ফি গ্রহণ করবেন না। আইনগত সহায়তা কর্মকর্তা, লিগ্যাল এড অফিসার যাদেরকে আমরা বলি, অথবা আদালত যখন কোনো ব্যক্তিকে কোনো একটা বিষয়ে মধ্যস্থতা করে দিবেন, সেই ক্ষেত্রে কোনো প্রকার ফি গ্রহণ করবেন না, কোনো টাকা পয়সা নেবেন না। তো সাধারণত ৪ নম্বর পয়েন্টে খেয়াল করে দেখেন, এই মধ্যস্থতা করার জন্য সাধারণত আদালত ১০ দিন পক্ষদেরকে লিখিতভাবে আদালতে জানাবেন ১০ দিনের মধ্যে যে আপনারা কাকে মামলাটা মধ্যস্থতা করার জন্য রেফার করছেন, কাকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করছেন, এবং অ্যাকর্ডিং টু দিস সেকশনস মিডিয়েশন প্রসেস অবশ্যই শেষ করতে হবে ৬০ দিনের মধ্যে। এই মিডিয়েশন প্রসেস কমপ্লিট করার জন্য আদালত নিজ উদ্যোগে অথবা পক্ষগণের যৌথ আবেদনক্রমে, তার মানে পক্ষগণ যদি চায় তারাও আবেদন করতে পারে যে আমরা এটা মিডিয়েশনের মাধ্যমে বা মধ্যস্থতা করার মাধ্যমে এটাকে শেষ করব। সেক্ষেত্রে তারা আরো ৩০ দিন সময় বাড়াতে পারে। তার মানে পরীক্ষায় আসে মধ্যস্থতার জন্য সর্বোচ্চ সময় কতদিন থাকবে? প্রথমে নরমালি আপনি পাবেন ৬০ দিন। পরবর্তীতে আপনি যদি আবেদন করেন অথবা আদালত যদি মনে করে আরো ৩০ দিন সময় প্রয়োজন হইতে পারে, সেক্ষেত্রে আরো ৩০ দিন সময় এক্সটেন্ড করতে পারে। তাহলে ৬০ প্লাস ৩০, এই ক্ষেত্রে আপনি টোটাল মধ্যস্থতা প্রসেসটা শেষ করার জন্য পুরোপুরি ৯০ দিন সময় পাবেন। 19 ডেজ। ৫ নম্বর পয়েন্ট খেয়াল করে দেখেন, আইনগত সহায়তা কর্মকর্তা বা লিগ্যাল এড অফিসার বা মধ্যস্থতাকারী যিনি হবেন, তিনি বাদী এবং বিবাদী পক্ষের সকল কার্যক্রম গোপনীয়তা বজায় রাখবেন। আদালতে তিনি মধ্যস্থতার যে ফলাফল, মিডিয়েশন করার ফলে তিনি কি রেজাল্ট পাইলেন সেটার প্রতিবেদন কিন্তু তিনি দাখিল করবেন। যারা এই মধ্যস্থতা কার্যক্রমে অংশগ্রহণ করছেন, উক্ত পক্ষদের স্বাক্ষর নিবেন বা পড়াশোনা যদি তারা অনেক সময় নাও জানতে পারে, বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ নিবেন এবং ওই ক্ষেত্রে যদি কোনো সংশ্লিষ্ট আইনজীবী থাকে, সেই ক্ষেত্রে আইনগত সহায়তা কর্মকর্তা বা মধ্যস্থতাকারীরও স্বাক্ষর থাকবে। আদালত সাধারণত যখন এই প্রতিবেদনটা হাতে পাবে, এই প্রতিবেদন মধ্যস্থকারীদের যে সিদ্ধান্ত সেটা যখন প্রতিবেদন আকারে আদালতে আপনাকে জমা দিতে হবে, সেই জমা দেওয়ার ৭ দিনের মধ্যে আদালত ওই মামলার কোনো একটা অর্ডার অথবা ডিক্রি জারি করবে। এই জারিটা সাধারণত কিভাবে হয়? সিপিসির অর্ডার 23 তে এই সম্পর্কে বলা আছে। ধরেন আদালত ৬ নম্বর পয়েন্টে বলছে আদালত নিজেই মধ্যস্থতা করল। তখন আদালত নিজেই একটা প্রতিবেদন তৈরি করবে এবং আদেশ প্রদান করবে। কোনো কারণে ৭ নম্বর পয়েন্টে দেখেন, কোনো কারণে দেখা গেল মধ্যস্থতা ব্যর্থ হলো। কোনো আপোস হলো না। প্রার্থীরা
একমত হতে পারলেন না, তখন আদালত মামলার পূর্বের যে পর্যায় ছিল সেখান থেকে পুনরায় আবার শুনানি শুরু করবে। মানে বল আগের ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আপনি পূর্বের জায়গায় ফিরে গেলেন। ৮ নম্বর পয়েন্টে বলছে, এই ধারার অধীনে পরিচালিত কোনো মধ্যস্থতা কার্যক্রম পরিপূর্ণভাবে বা সম্পূর্ণরূপে কিন্তু গোপনীয় থাকবে। এছাড়া মামলা যখন পুরোপুরিভাবে গোপনীয় থাকবে এবং পরবর্তীতে যখন আপনি এটা ব্যর্থ হলেন, এই প্রতিবেদন পরবর্তী কোনো মামলার পরবর্তী শুনানিতে বা কোনো আইনি কার্যধারায় সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য করা যাবে না। তার মানে মধ্যস্থতাকারীরা যে প্রতিবেদনটা পেলেন বা তারা যে আলোচনা করলেন পার্টিদের সাথে, পার্টিরা হয়তো কোনো বিষয় হয়তো স্বীকার করছিলেন। কিন্তু পরবর্তীতে সে মামলায় এটাকে অস্বীকারও করতে পারে। তার মানে প্রতিবেদনের মধ্যে সেটা স্বীকার লেখা আছে। কিন্তু এটা পরবর্তী আপনি কোনো মামলার কার্যক্রমে ব্যবহার করা যাবে না। এটা আইন বলে দিছে। ৯ নম্বরে বলছে দেখেন, ৯ নম্বর সেকশনে বলছে যে, আদালতের নেতৃত্বে যদি কোনো একটা মধ্যস্থতা কার্যক্রম ব্যর্থ হয়, আদালত নিজেই সেটাকে সমাধান করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে মনে রাখবেন ওই আদালতে আর মামলা পরিচালনা করা বা নিষ্পন্ন করা যাবে না। অন্য কোনো আদালতে সেটাকে প্রেরণ করতে হবে। ১০ নম্বর পয়েন্টে বলছে, স এই যে মধ্যস্থতাকারীদের যে প্যানেল, এটা আসলে কে তৈরি করে? জেলা জজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি পরামর্শক্রমে মধ্যস্থকারী একটা প্যানেল সাধারণত তৈরি করা হয়ে থাকে। এখানে আসলে কারা থাকে? এই লিগ্যাল এর অফিসার সাধারণত বিভিন্ন ধরনের আইনজীবী থাকতে পারে, অবসরপ্রাপ্ত বিচারক থাকতে পারে, অথবা এই বিরোধ নিষ্পত্তিতে প্রশিক্ষিত কোনো ব্যক্তিও এর অন্তর্ভুক্ত থাকতে পারে। মনে রাখবেন, কোনো ব্যক্তি পূর্বে কোনো মামলায় যদি কোনো পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত হয়ে থাকে, ওই পক্ষগুলা কিন্তু আপনার পক্ষের আইনজীবী আপনার মামলায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারবেন না। ১১ নম্বর পয়েন্টে বলছে, কোনো কারণে যদি হ্যাঁ, ঠিক আছে মধ্যস্থতা সাকসেসফুল হলো, আপোসের মাধ্যমে মামলাটা নিষ্পত্তি হলো। আদালত তখন যে ফি দেওয়া হয়েছিল সেই নির্দেশনা সহ একটি প্রত্যয়নপত্র সার্টিফিকেট ইস্যু করবে এবং ওই মামলার যে পক্ষ বাদী এবং বিবাদী সেই প্রত্যয়নপত্র ইস্যু তারিখ থেকে ৬০ দিনের মধ্যে, মাইন্ড ইট এখানে বলা আছে ৬০ দিনের মধ্যে তাদের প্রদত্ত আদালতে যে ফি দেওয়া হয়েছিল সেটা ফেরত পাবে। মামলা করার সময় আপনারা জানেন যে বাটোয়ারা মামলা করার ক্ষেত্রে অথবা মানি স্যুট, কেউ টাকা মেরে গেছে, এই জাতীয় মামলা করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা ফি দিতে হয় কোর্টে, যেটাকে আমরা কোর্ট ফি বলি, হ্যাঁ? সাবসেকশন 12 এ বলছে, এই ধারার অধীনে পক্ষগুলো আপোসের ভিত্তিতে আদালত যেকোনো আদেশ বা ডিক্রি প্রদান করবে। তার বিরুদ্ধে কোনো প্রকার অ্যাপিল বা পুনর্বিবেচনা আবেদন গ্রহণযোগ্য হবে না। খুবই ইম্পোর্টেন্ট, এটা অনেক পরীক্ষায় আসে। তার মানে নো অ্যাপিল অর নো রিভিশন। কোনো প্রকার রিভিশন হবে না, কোনো প্রকার অ্যাপিল হবে না। তার মানে আপোসের ভিত্তিতে বা মধ্যস্থতার ভিত্তিতে কোনো একটা ডিক্রি যদি আদালত পাস করে, সেই ক্ষেত্রে আপনি সেই আদেশ এবং ডিক্রির বিরুদ্ধে কোনো প্রকার অ্যাপিল এবং রিভিশন করতে পারবেন না। বিগত সালে কিছু কোশ্চেন আছে, খেয়াল করে দেখেন। মিডিয়েশনের আদেশের পূর্বে সর্বোচ্চ কতদিনের মধ্যে এই মিডিয়েশনের কাজ বা এই অ্যাক্টিভিটি শেষ করতে হবে? একটু আগেই আমরা পড়লাম ৯০ দিন। এরপরে বলছে, as per section 89A of the Code of Civil Procedure 1908, after filing written statement, the court may refer the dispute for conciliation. এটা আমরা একটু পরেই পড়বো। Shall refer the dispute for mediation. তার মানে পরবর্তী যে এই বিজিএস এ যে 2018 এ যে কোশ্চেনটা আসছে, এখানে বলে দিছে আদালতে মামলায় যখন বিবাদী লিখিত জবাব দাখিল করবে, সেই ক্ষেত্রে লিখিত জবাবের পরে অবশ্যই আদালত পক্ষদেরকে রেফার করবে ওই জিনিসটাকে মধ্যস্থতা করার জন্য। এটা অ্যান্সারটা হবে গ, শ্যাল রেফার দ্য ডিসপিউট ফর মিডিয়েশন। মধ্যস্থ করার জন্য সাধারণত অবশ্যই শ্যাল বলছে, কিন্তু মাইন্ড ইট শ্যাল, মানে আদালত এটা বাধ্যতামূলকভাবে পার্টিদেরকে মধ্যস্থ করার জন্য পাঠাবে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে 89B। এই 89B তে বলা হচ্ছে সালিসি সম্বন্ধে। তো আমরা গ্রামে যে সালিশ করি, এই সালিশ কিন্তু এই সালিশ না। এই সালিসি বিষয়টা কি আছে? মামলা যখন পক্ষগণ পরিচালনা করবে, সে মামলা পরিচালনাকালীন সময়ে যেকোনো পর্যায়ে আদালতে আপনি আবেদন করবেন। আপনি মামলাটি প্রত্যাহার করতে চান।
উইথড্র করতে চান, উঠাইতে চান যে আমি মামলা পরিচালনা করব না, আমি সালিশের মাধ্যমে সেটা পরিচালনা করব। এর আগেরটা ছিল মিডিয়েশন, এটা কিন্তু নট মিডিয়েশন, এটা কিন্তু আরবিট্রেশন। এটার মেকানিজম এবং সিস্টেম কিন্তু মিডিয়েশন থেকে ডিফারেন্ট, আলাদা না কিন্তু, মানে একসাথে চিন্তা করা যাবে না। মনে রাখবেন এই সালিশ আইনের অধীনে মূলত এটা সেটা নিষ্পন্ন হয়। সালিশ আইন 2001। তো আবেদন যখন অনুমোদন করবে আদালত, তখন আদালত ঠিক আছে মামলাটা উইথড্র করে নাও, তখন সেই বিরোধগুলো নিষ্পত্তি করতে পারবেন আপনার সালিশ আইন 2001 বা 2001 সালের সালিশ আইন অনুযায়ী সেটাকে নিষ্পন্ন করতে হবে। কোনো কারণে যদি সালিস আইন ব্যর্থ হয়, আরবিট্রারি অ্যাওয়ার্ড যদি প্রদান না করা হয়, সালিসি কার্যক্রম যদি ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে পুনরায় আপনি মামলা দায়ের করতে পারবেন। এখানে বলে দিচ্ছে দ্য আরবিট্রেশন প্রসিডিংস রেফার টু অ্যাবভ ডাজ নট টেক প্লেস or an arbitral award, মানে আরবিট্রাজের সিদ্ধান্তটা is not given, the party shall be entitled to, পার্টিরা অবশ্যই অধিকারী হবেন to reinstitute the suit, পুনরায় এই মামলাটা ফাইল করতে পারবেন বা দায়ের করতে পারবেন। 89C দেখেন, 89C তে বলা হচ্ছে মেডিয়েশন ইন অ্যাপিল, এই পয়েন্টটা সেটাখানে বলা হচ্ছে 89A প্লাস। দেখেন অর্ডার 41, আপিলের মধ্যস্থতা করা যাবে কিনা, মেডিয়েশন ইন অ্যাপিল। প্রথম পয়েন্টে আমরা 89A তে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে মেডিয়েশন প্রসেসটা পড়ছিলাম। এখানে বলছে কোন একটা মামলা যখন অ্যাপিলে চলে যাবে, তার মানে মামলা লোয়ার কোর্টে কিন্তু কোনো মেডিয়েশন প্রসেস সাকসেসফুল হয় নাই, সেটাকে অ্যাপিলে চলে গেছে মামলাটা, জজ কোর্টে রায় হয়ে গেছে, পরবর্তীতে ডিস্ট্রিক্ট জাজ কোর্টে অথবা হাইকোর্ট ডিভিশনে মামলাটা অ্যাপিলে আছে, অ্যাপিলের পর্যায়ে আছে, সেই ক্ষেত্রে কি মেডিয়েশন করা যায়? এখানে কি বলছে আইন? আইন বলছে আপিল আদালত অথবা আপিলে উপস্থাপিত বিরোধের নিষ্পত্তির জন্য নিজে মধ্যস্থতা করতে পারে বা আপিলে মধ্যস্থতার জন্য প্রেরণ করতে পারে যদি অ্যাপিলটি সিপিসির আদেশ 41 অনুযায়ী মূল ডিক্রির বিরুদ্ধে দায়ের করা অ্যাপিল হয়। তার মানে আমাদের এই আইনটা, যে আইনটা পড়তেছি সেখানে অর্ডার আছে অনেকগুলো, সেটা আমরা লাস্টে পড়বো। সেখানে 41 অর্ডারে বলছে ওই অর্ডার অনুযায়ী যদি কোনো একটা ডিক্রির বিরুদ্ধে আপনি অ্যাপিল করেন, সেক্ষেত্রে আপিল আদালত, যে আদালত আপনি অ্যাপিলটা করলেন, সে আদালত নিজে সেটাকে মধ্যস্থতা করতে পারবে অথবা এটি আপিলটি মধ্যস্থতার জন্য প্রেরণ করতে পারবে। বিগত সালে একটা কোশ্চেন আসছে, খেয়াল করে দেখেন, দেওয়ানি আপিলের মধ্যস্থতা করার বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? সঠিক অ্যান্সার হবে সেকশন 89C, 79 গ ধারায় এই বিষয়ে বর্ণিত আছে। এই লেকচারের লাস্ট সেকশন সেটা হচ্ছে সেকশন 95। এখানে বলা হচ্ছে কম্পেনসেশন ফর অবটেইনিং অ্যারেস্ট, অ্যাটাচমেন্ট অর ইনজাংশন অন ইনসাফিসিয়েন্ট গ্রাউন্ডস, অপর্যাপ্ত কারণে গ্রেপ্তার, ক্রোক ও নিষেধাজ্ঞা আদেশ লাভ করলে ক্ষতিপূরণ। কোন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো অথবা ক্রোকের আদেশ দেওয়া হলো তার সম্পত্তি, অথবা তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ দান করা হলো, কিন্তু পরবর্তী দেখা হলো যে আসলে তার বিরুদ্ধে যে জিনিসটা তোলা হলো বা আনয়ন করা হলো, এটা আসলে সঠিকভাবে আনয়ন করা হয় না, ওই লোকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে বলা হচ্ছে যদি আদালতের কাছে প্রতীয়মান হয় যে উক্ত গ্রেপ্তার, সম্পত্তি বা ক্রোক বা নিষেধাজ্ঞার আবেদন যথাযথ কারণ ছাড়া ব্যতীত বিবাদীকে হেনস্থা করার জন্য বা ক্ষতি করার জন্য করা হয়েছে, এই ক্ষেত্রে বিবাদী আদালতে আবেদন করতে পারে যে আমাকে ক্ষতিপূরণ দাও। আদালত যদি মনে স্যাটিসফাই হয়, সেই ক্ষেত্রে আদালত সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ ধার্য করতে পারে বা নির্দেশ দিতে পারে যে তাকে ক্ষতিপূরণ দাও, তুমি ভুলভাল কেন তার বিরুদ্ধে এই ক্লেমটা করলা। এই ক্ষেত্রে সাধারণত আমরা সাধারণত অনেক সময় পেয়ে থাকি, মিস অ্যাপিল করি আমরা 104 ধারায়। এই মিস অ্যাপিলের মাধ্যমে, মিস মানে হচ্ছে মিসিলেনিয়াস, মনে রাখবেন একটা মামলা থেকে অন্য একটা বিষয় যখন উদ্বুদ্ধ হয় কোনো একটা বিষয়ে, তখন সেটাকে সাধারণত মিস কেস বা মিস অ্যাপিল আমরা সাধারণত বলে থাকি। তার মানে মূল এই মামলা থেকে যখন নতুন একটা বিষয় উৎপত্তি হয়, ক্ষতিপূরণের বিষয়টা মূল মামলা থেকে উৎপত্তি হলো, যে হ্যাঁ তাকে ক্ষতি করার উদ্দেশ্যে এই মামলাটা করা হয়েছে, তখন আমরা সাধারণত মিস অ্যাপিল করে থাকি।
এই মিস অ্যাপিলটা করা হবে সেকশন 104 বা সেকশন 104 অনুসারে কোড অফ সিভিল প্রসিডিউর এই আইন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।